দিনে রাতে প্রকাশ্যে চলছে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের মাদক ব্যবসা। প্রশাসনের অভিযান, গ্রেফতার থামছে না কিছুতেই। দুদিনের সফরে আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বলছে এনডিটিভি। আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছে দিল্লি। গ্যাস সংকটে ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি। সামিট এলএনজি টার্মিনাল চালু, পাইপলাইনে গ্যাসের সরবরাহ বাড়ার আশা। উত্তর সিটির 52 নম্বর ওয়ার্ডের বাউনিয়া সড়কে খানাখন্দ আর জলাবদ্ধতা। বারবার সংবাদ প্রচারের পরও লাগেনি উন্নয়নের ছোঁয়া। ট্রাইব্যুনালে তদন্ত চলছে জুলাই অভ্যুত্থানের 109টি অভিযোগের। বিচারের বড় বাধা আসামিদের পলাতক থাকা, বলছে প্রসিকিউশন। বর্ষায় প্রাণ ফিরেছে রাঙামাটির পাহাড়ির ঝর্ণায়। দুরন্ত রূপ নিয়েছে জলপ্রপাত, শীতল জলধারা আর সবুজ পাহাড়ের মায়ায় ছুটছেন পর্যটক। দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম। সংবাদ সকালের সঙ্গে আছে আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। দিনে কিংবা রাতে প্রকাশ্যে চলে মাদকের রমরমা ব্যবসা। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান, মাদক ব্যবসায়ীদের গ্রেফতার, কোনোটাই থামাতে পারছে না মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের মাদক ব্যবসা। ফলে অপরাধের অভয়ারণ্যে পরিণত হয়েছে এলাকাটি। মাদক নির্মূলে প্রশাসনের কঠোর অবস্থান চান স্থানীয়রা। কবির হোসেনের ক্যামেরায় ইকবাল অনিকের রিপোর্ট। দিন কি রাত আইন শৃঙ্খলা বাহিনীর ভয়ভীতি উপেক্ষা করেও প্রকাশ্যে চলছে মাদক কেনাবেচা। অভিযান ও গ্রেপ্তারেও থামছে না এই মাদক কারবার। ফলে প্রশ্ন উঠেছে, এর সাথে কারা জড়িত? চলুন এবার দেখা যাক। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, সেখানের অনেক বাসিন্দা আয়ের বিকল্প পথ হিসেবে বেছে নিয়েছে মাদক ব্যবসা। সংকীর্ণ গলি থেকে আশপাশের প্রধান সড়কগুলোতেও প্রকাশ্যেই চলছে মাদক বেচাকেনা। স্থানীয়রা বলছেন, মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল গ্রেপ্তারের পর জেনেভা ক্যাম্পের নিয়ন্ত্রণ নেয় মনু ওরফে পারমানু, চুয়া ছেলিম ও পিচ্চি রাজা। এছাড়াও মোহাম্মদপুরের আরেক অদৃশ্য শীর্ষ হিরোইন ডিলার আরিফ ওরফে চাপা আরিফ। সে প্রকাশ্যে না এলেও ব্যবসা নিয়ন্ত্রণে তার স্ত্রী, শালা এবং শাশুড়িকে ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি সিরাজগঞ্জ এলাকায় আরিফের হেরোইনের কারখানা জব্দ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। দেশ টিভির অনুসন্ধানে উঠে এসেছে আদিল আশরাফি, বড় রাজা, তাম্মাক ইরফান, ইমতিয়াজ, ইসমাইল, জাবেদ, কালা নবাব, কামরান, মাসুম, মাওরা রাসেল, নাসিম, রাজু, রাশেদ, সালাম, টিপু, রানী ও তার মেয়ে শারমিন সহ প্রায় 1.5 শতাধিক জেনেভা ক্যাম্পের বাসিন্দা মাদক ব্যবসার সাথে জড়িত, যারা ক্যাম্পের ভেতর গাঁজা, ইয়াবা ও হিরোইন বিক্রি করে আসছে। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে কয়েকজন গ্রেপ্তার হলেও থেমে নেই প্রকাশ্যে মাদক কারবারি। মাদক ব্যবসায়ীদের ভয়ে নিরুপায়ে ক্যাম্পের বাসিন্দারা। কাজ কাম করি আমরা, আমাদের পরিবার চালাই, এবং যা কোনো বিভিন্ন প্রশাসনের লোক বসে আছে ওনাদের থেকে জিজ্ঞাসা করেন। ক্যাম্পের মাদক ব্যবসার নির্মূল চায় স্থানীয়রা। যুব সমাজকে মাদকের থেকে আপনি রক্ষা করুন, এইটাই আমাদের এলাকাবাসীর দাবি। এই মাদকের কারণে ছিনতাই, চুরি, রাহাজানি বৃদ্ধি পাইছে। বাংলাদেশ সরকার জিরো টলারেন্সের মাদক বিরোধী যে অভিযান নিয়েছে, আমরা এই মোহাম্মদপুরবাসীর পক্ষ থেকে এটা দ্রুত কার্যক্রম চাই। মাদকের সহজলভ্যতার কারণেই মাদকাসক্ত হয়ে পড়ার কথা জানিয়েছেন কেউ কেউ। এই স্পটের থেকে কিনে আর কি, এখন নাম জানি না, আমরা ওখানে বেচে, কিন্তু আমরা কিনা খাই। জি, এখানেই বিহারি ভর্তি, বিহারি ক্যাম্পে 40 টাকা 50 টাকা। মাদক নিয়ন্ত্রণে যে সকল সংস্থা কাজ করে তাদের সম্মিলিত প্রচেষ্টার অভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না, অভিযোগ পুলিশের। আমদানি নিয়ন্ত্রণের ক্ষমতা তো পুলিশের হাতে না, কারণ পুলিশের জুরিসডিকশন তো দেশের ভেতরে। দ্বিতীয়ত হচ্ছে যে মাদক নিয়ন্ত্রণ পুলিশের শত কাজের মধ্যে একটা, কিন্তু সরকার মাদক নিয়ন্ত্রণের জন্য কিন্তু আলাদা আলাদা ডিপার্টমেন্ট করে রাখছে, তাদের এটা মূল দায়িত্ব। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে যে ক্যাম্পগুলো রয়েছে তা মনিটরিং করা হয় দাবি পুলিশ সদর দপ্তরের। জেনেভা ক্যাম্প এবং এই জায়গা সংশ্লিষ্ট যে অপরাধগুলো, এটার মূল কারণ কিন্তু অর্থনৈতিক। ওদেরকে যদি ইকোনমিতে ইনভলভমেন্টটা বা ওদের স্কিল সেট যদি ইমপ্রুভ করা যায়, আমার মনে হয় সেক্ষেত্রে এই জাতীয় অপরাধগুলো কমবে। মাদক বিক্রেতাদের সাথে তাদের নেপথ্যে থাকা সহকারীদেরও আইনের আওতায় আনা জরুরি বলে মনে করছেন অপরাধ বিশেষজ্ঞরা। জেনেভা ক্যাম্পের যে সমস্ত বাসিন্দা মাদক বিক্রি কিংবা মাদক সেবনের ব্যবস্থা করে দিচ্ছে, মাদক সংরক্ষণ করছে,
এদেরকে আইনের আওতায় নিয়ে আসা। মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থানের পাশাপাশি ক্যাম্পের বাসিন্দাদেরও সচেতনতা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা। মুন্সিগঞ্জে দিন দিন নিত্যপণ্যের দাম বেড়ে সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। বুবলি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছেন, দিন দিন কিন্তু যে দ্রব্যমূল্য সেটির দাম কিন্তু বেড়ে চলেছে। মুন্সিগঞ্জে আমরা বাজারগুলো ঘুরে দেখেছি। মুন্সিগঞ্জে যে সবচেয়ে উদ্বেগজনক ভাবে বেড়েছে পোলার চাল কিন্তু 50 থেকে 55 টাকা কেজিতে কিন্তু পোলার চালের দাম বেড়েছে। যে সাধারণ চাল, সেই চালের দাম কিন্তু কেজিতে 1 থেকে 2 টাকা কিন্তু বেড়েছে। পাশাপাশি পেঁয়াজের দাম বেড়েছে 5 টাকা, এবং যে ভোজ্য তেল, সেই তেলের দামও কিন্তু আসলে 2 থেকে 2.5 টাকা বেশি কিন্তু আসলে বেড়েছে। এখানকার ক্রেতারা কিন্তু বলছে দিন দিন কিন্তু যে বাজারের যে ঊর্ধ্বমুখী, সেই কারণে কিন্তু তারা একেবারে নাজেহাল অবস্থায় রয়েছে। তারা কিন্তু বলছে যে আমাদের যে সক্ষমতা, সেই সক্ষমতার বাইরে কিন্তু আসলে এই বাজার চলে যাচ্ছে বলে এরকমটা কিন্তু আসলে বলছেন। এছাড়াও কিন্তু আমরা আসলে সবজির যে বাজার রয়েছে, সেই সবজির বাজারে ঘুরে দেখেছি। সেখানে কিন্তু প্রতিটি সবজি কিন্তু 80 থেকে 100 টাকার কমে কিন্তু নিচে কোনো সবজি নেই। সবজির দাম কিন্তু প্রচুর পরিমাণ বেড়েছে, এবং এখানে যে শাক সবজি রয়েছে, সেই শাক সবজি কিন্তু প্রতি শাক সবজি কিন্তু আসলে 20 থেকে 30 টাকার নিচে কোনো শাক নেই। আমরা আসলে এখানে বাজারগুলি ঘুরে দেখেছি, এবং আমরা যদি মাংসের কথা বলি, সেখানে কিন্তু মাংসের যে পোল্ট্রি মুরগি রয়েছে, সেই মুরগি কিন্তু কেজিতে 5 টাকা করে কিন্তু আসলে বেড়ে 80 টাকা কিন্তু আসলে বিক্রি হচ্ছে। এছাড়াও কিন্তু মাছ বাজারে আমরা দেখেছি যে তারা বলছেন যে আসলে সারা দেশে বিভিন্ন জায়গায় বন্যার পানি ওঠার কারণে, সরবরাহ কম থাকার কারণে যে মাছের দাম, সেই মাছের দাম কিন্তু আসলে বেড়েছে, এবং এখানকার বিক্রেতারা কিন্তু বলছেন যে আসলে সরবরাহ কম থাকার কারণে যে মাছের দাম, সেই দাম কিছুটা বেড়েছে বলে তারা আসলে জানিয়েছেন। এবং এখানকার একজন আমি ক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই যে আপনি যে কেনাকাটা করছেন, আসলে দ্রব্যমূল্যের দাম কেমন, কেমন বাড়ছে? দ্রব্যমূল্যের দাম মোটামুটি দেখা গেছে বেশি করছে, কারণ দেখা গেছে চারদিকে পানি চারদিকে পানি, মাল পাওয়া যাচ্ছে না, মানে অতিরিক্ত দাম, মানে বাজার থেকে এখন অনেক দাম। আগে যে মালটা আপনার 40 টাকা 30 টাকা পাওয়া যেত, এই মালটা 80 টাকা 90 টাকা, মানে 80 টাকা 90 টাকা নিচে কোনো তরকারি পাওয়া যায় না বর্তমান বাজারে। ধন্যবাদ আপনাকে। আসলে বুবলি, আপনি শুনছিলেন যে এখানকার ক্রেতারা কিন্তু বলছেন যে দিন দিন যে দ্রব্যমূল্য, সেটি কিন্তু আসলে বেড়েই চলছে। তো এই ছিল আমার কাছে দলাগাঁও বাজার থেকে নিত্য পণ্যের সবশেষ খবর। বুবলি। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিত্যপণ্যের বাজার দর নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুমন। রোববার কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হওয়ার পর কিশোরগঞ্জে এটাই তার প্রথম সফর। পাকুন্দিয়া, কটিয়াদি ও জেলা শহরে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। তার আগমন ঘিরে জেলায় চলছে ব্যাপক প্রস্তুতি। তৈরি করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনের পর প্রথমবার কিশোরগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাকুন্দিয়া উপজেলার মির্জাপুরে জাতীয় মৎস্যপক্ষ 2026 উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করার কথা রয়েছে তার। পরে কটিয়াদি উপজেলার কার্ড-হ্যাচারি পরিদর্শন করে আচমিতা জর্জ ইনস্টিটিউট মাঠে সারা দেশ থেকে শ্রেষ্ঠ মৎস্য উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেবেন। বিকেলে পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ, অনুদান প্রদান এবং ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের মাঝে সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শহরের নতুন স্টেডিয়ামে অস্থায়ী হেলিপ্যাড নির্মাণ সহ চলছে নানা প্রস্তুতিমূলক কর্মকাণ্ড।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশার কমতি নেই। জেলার বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখবে বলে আশা তাদের। ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে কয়েকটি উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অংশ নেবেন জেলা ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতেও। স্থানীয় নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে প্রচার চালাচ্ছেন। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতির কথা জানিয়েছেন জেলার সংসদ সদস্যরা। আমাদের নেতাকর্মীদের মধ্যে আনন্দ উৎসল একটা পরিবেশ তৈরি হয়েছে। গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে মানে প্রস্তুতি চলছে মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য। আমাদের এই এলাকার সকল মানুষ, নারী পুরুষ সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী কখন আসবেন। আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের লোকজন ওনার আগমনকে নির্বিঘ্ন করার জন্য, ওনার আগমনকে সুন্দর করার জন্য সকল ডিপার্টমেন্টের লোকজন, কর্মকর্তারা এখানে কাজ করে যাচ্ছেন দিন রাত্রি। ইতিমধ্যে আমরা সুন্দর নদীটা কৃষ্ণবাসীর গলা কাটা হয়ে বেড়েছে। এই সুন্দর নদী খনন করার জন্য একটি প্রকল্প নিয়েছে। আশা করি এই আগামী অর্থ বছরে এই প্রকল্পটি বাস্তবায়িত হবে। প্রধানমন্ত্রী ওনার নিরাপত্তার ব্যাপারটা মাথায় রাখতে হবে। নেতা কর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছে এবং সাধারণ জনগণ মনে রাস্তা থাকবে দুই পাশে। সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসন, পুলিশ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এই সব ভেন্যুগুলো ধরে আমরা ওইভাবে প্ল্যান করেছি যে নিরাপত্তার জন্য কোনো বিঘ্ন না ঘটে। সফর শেষে সন্ধ্যা ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে কিশোরগঞ্জ ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। আগামী রোববার কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে চলছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। জেলা জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তোফায়েল আহমেদ। তোফায়েল, প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। জি বুবলি, ধন্যবাদ আপনাকে। আসলে কিশোরগঞ্জের কিন্তু আগামীকাল রোববার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে প্রধানমন্ত্রী রয়েছেন তারেক রহমান, তিনি কিন্তু আসবেন এবং তার এই আগমনকে ঘিরে কিন্তু ইতিমধ্যে কিশোরগঞ্জের কিন্তু একটি উৎসবের আমেজ কিন্তু দেখা দিয়েছে এবং এখানকার যে স্থানীয় যে বিএনপির নেতা কর্মীদের মাঝেও কিন্তু একটি উৎসবের আমেজ দেখা দিয়েছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের যে জর্জ ইনস্টিটিউশনের যে মাঠটি, এখানে কিন্তু জাতীয় মৎস্য পক্ষ 2026 উপলক্ষে একটি এখানে কিন্তু তিনি আগামীকাল যে বিভিন্ন খামারিদের মধ্যে স্বর্ণপদক কিন্তু এখানে বিতরণ করবেন এবং এর আগে কিন্তু কিশোরগঞ্জের যে পাকন্দিয়া উপজেলার যে ব্রহ্মপুত্র নদ রয়েছে সেখানে কিন্তু চেয়ারম্যান ঘাটে পণাবমুক্ত করার কথা কিন্তু রয়েছে এবং সেই পণাবমুক্ত করার পরেই এই আজমিতার এই মাঠে কিন্তু তিনি দেশের বিভিন্ন পর্যায়ের যে খামারিরা রয়েছে তাদেরকে কিন্তু এখানে স্বর্ণপদক দেওয়ার কথা রয়েছে এবং এখান থেকে কিন্তু তিনি পরবর্তীতে কিশোরগঞ্জের যে শোলাকিয়া মাঠ সেখানে একটি প্রকল্পের উদ্বোধন করবেন এবং সেখানে একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করে যে ছাত্র দলের সাথে যে বৃক্ষরোপণ কর্মসূচিতে কিন্তু অংশগ্রহণ করবে এবং তারপরে কিন্তু জেলার যে সার্কিট হাউস রয়েছে সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর কিন্তু বিকালে যে পুরাতন স্টেডিয়াম রয়েছে সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম মুয়াজ্জিন এবং ধর্মীয় নেতাদের মাঝে কিন্তু বিভিন্ন ধরনের অনুদান দেওয়ার কিন্তু কথা রয়েছে। আর সবকিছু মিলিয়ে আমি আসলে যদি বলি যে কিশোরগঞ্জের যে এখানকার যে স্থানীয় বিএনপি নেতারা রয়েছেন তাদের সাথে আমার কথা হয়েছিল, তারা আসলে যেমনটি বলছেন প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে কিন্তু তাদের মাঝে যে প্রত্যাশার কিছু বিষয় দেখা দিয়েছে এবং তারা আসলে যেটি বলছেন তার এই আগমনকে ঘিরে কিন্তু কিশোরগঞ্জ জেলার উন্নয়নে কিন্তু ভূমিকা রাখবে বলে আসলে তারা মনে করছেন এবং প্রধানমন্ত্রীর এই আগমন কিশোরগঞ্জের যে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের যে কাজগুলো আসলে রয়েছে সেগুলোকে ত্বরান্বিত হবে বলে আসলে জানিয়েছেন এবং এছাড়া কথা বলেছিলাম আমি প্রশাসনের সাথে, তারা আসলে যেটি বলেছেন পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার কথা কিন্তু তারা বলছেন এবং তারই এই সফরকে ঘিরে ইতিমধ্যেই যে সারা জেলায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা রয়েছে এবং যে তার এই সফরকে নির্বিঘ্ন করতে যে সকল নিরাপত্তার প্রয়োজন সব কিছুই কিন্তু তারা গ্রহণ করেছেন বলে আসলে জানিয়েছেন। তো বুবলি, এই ছিল কিশোরগঞ্জ থেকে আমার কাছে সবশেষ তথ্য। তোফায়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কিশোরগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তোফায়েল।
আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে 2 দিনের সফরে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরটি হলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এটি হবে তারেক রহমানের প্রথম বৈঠক। বাণিজ্য, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা, কানেক্টিভিটি এবং আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি আলোচনায় আসতে পারে শেখ হাসিনার প্রত্যর্পণ এবং পানি বন্টন ইস্যুও। নয়াদিল্লি ও ঢাকার সূত্রের বরাতে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। টানাপোড়েনের বরফ গলিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় বড় পদক্ষেপ নিতে যাচ্ছে ঢাকা ও নয়াদিল্লি। সরকারের দায়িত্ব নেয়ার পর আগামী সপ্তাহে প্রথমবারের মতো ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নয়াদিল্লি ও ঢাকার সূত্রের বরাত দিয়ে ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, 2 দিনের এ ঐতিহাসিক সফরকে কেন্দ্র করে দুই দেশের রাজধানীতে এখন চলছে জোর প্রস্তুতি। তবে সফরের তারিখ ও বিস্তারিত কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি। সফরটি হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হবে। দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন দুই নেতা। বৈঠকে বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থা, জ্বালানি সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা এবং আঞ্চলিক নিরাপত্তা গুরুত্ব পেতে পারে। এর আগে গেল ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয়ার পরপরই তারেক রহমানকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছিল ভারত। আগামী সেপ্টেম্বরে ব্রিক্সের আউটরিচ অধিবেশনেও বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। তবে বাংলাদেশ ভারত সম্পর্কে এখনও রয়েছে বেশ কিছু অমীমাংসিত বিষয়। এরই মধ্যে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের আনুষ্ঠানিক অনুরোধ আইনগত ও কূটনৈতিক প্রক্রিয়ায় পর্যালোচনা করছে বলে জানিয়েছে ভারত। 1996 সালের গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা। তাই চুক্তির নবায়ন নিয়েও আলোচনা জোরালো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগও কিছুটা বেড়েছে। দুই দেশের শীর্ষ নেতৃত্বের সরাসরি আলোচনা ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের জটিলতা নিরসনে নতুন দিক নির্দেশনা দেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মাহমুদা মুক্তি, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার দিল্লিতে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য নিশ্চিত করেন। পাশাপাশি ব্রিক্স শীর্ষ সম্মেলনের জন্য সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানিয়েছেন রণধীর জয়সওয়াল। বাংলাদেশে ডিজেল সরবরাহ প্রসঙ্গে বলেন, ভারতের অভ্যন্তরীণ চাহিদা বিবেচনায় রেখে বিষয়টি পর্যালোচনা করা হবে। This reflects the dedication of the youth to the society and the nation. A new phase of space exploration has been ushered in through the recent successful rocket launch by a young team with an average age of only 28 years. 6 মাসে সরকারের অধিকাংশ নির্বাচনী অঙ্গীকার ও কর্মসূচি বাস্তবায়ন হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের 6 মাসের অর্জনের বিস্তারিত পরিসংখ্যান শিগগির প্রকাশ করা হবে বলেও জানান তিনি। এদিকে বিএনপি সরকারের 180 দিন পূর্তি উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে শুভেচ্ছা মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা। বিএনপি সরকারের 180 দিন পূর্তি উপলক্ষে রাজধানীতে শুভেচ্ছা মিছিল বের করে জাতীয়তাবাদী যুবদল। শুক্রবার বিকেলে নটরডেম কলেজ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। ফকিরাপুল হয়ে মিছিলটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে নেতাকর্মীরা দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য জনগণকে বিএনপি সরকারের উপর আস্থা রাখার আহ্বান জানান। সকলের সমন্বয়ে অবশ্যই ইনশাআল্লাহ বেশিরভাগ সমস্যা অতি দ্রুতই সমাধান হবে আল্লাহ। জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের মানুষের জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে দেশকে উন্নতশীল দেশে পরিণত করার জন্য। এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শনিবার রাজধানী সহ সারা দেশে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল 11টায় দোয়া অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে এবং গুলশান কার্যালয়ে বাদ আসর দোয়া অনুষ্ঠিত হবে। এইভাবে সারা দেশের সকল দলীয় কার্যালয়ে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল দোয়া অনুষ্ঠান পরিচালনা করবে। 6 মাসে অধিকাংশ নির্বাচনী অঙ্গীকার ও কর্মসূচি বাস্তবায়ন হয়েছে উল্লেখ করে আগামী 6 মাসে সরকারের কাজ আরও জোরালো ও কার্যকর রূপ নেবে বলে জানান রিজভী। শতকরা মানে এই যে লক্ষ্য পূরণ, যেটা 6 মাসের মধ্যে টোটাল যে অঙ্গীকার বা ম্যানিফেস্টোর কত অংশ হয়, সেই অংশ অনুযায়ী 6 মাসের যে লক্ষ্য, সে লক্ষ্য মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে, কোথাও হয়তো 19-20 হতে পারে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। এদিকে কক্সবাজারের মহেশখালীতে সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল থেকে আবারও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। মজুদ শেষ হয়ে যাওয়া এবং বৈরী আবহাওয়ার কারণে নতুন এলএনজি কার্গো টার্মিনালে ভিড়তে না পারায় বৃহস্পতিবার বিকেলে সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। সামিটের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সন্ধ্যা 6:10 থেকে জাতীয় গ্রিডে রিগ্যাসিফাইড এলএনজি সরবরাহ শুরু হয়েছে। প্রাথমিকভাবে প্রতিদিন প্রায় 110 মিলিয়ন ঘনফুট হারে গ্যাস সরবরাহ করা হচ্ছে। তবে সামিটের সরবরাহ ফিরতেই নতুন করে ধাক্কা এসেছে এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে। শুক্রবার বিকেল 4টার দিকে এক্সিলারেটের টার্মিনাল থেকেও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। রাত 9টার দিকে আবার সরবরাহ শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে। সব মিলিয়ে সকালে পাইপলাইনে গ্যাস সরবরাহ বাড়ার আশা করা হচ্ছে। বারবার জনদুর্ভোগ নিয়ে সংবাদ প্রচারের পরেও উন্নয়নের কোনো ছোঁয়া পাচ্ছে না উত্তর সিটির 52 নম্বর ওয়ার্ডের বাউনিয়া সড়কটি। খানাখন্দ আর জলাবদ্ধতা ভোগাচ্ছে এখানকার বাসিন্দাদের। তাদের অভিযোগ, সরকার আসে যায় কিন্তু উন্নয়নের ছোঁয়া পায় না বাউনিয়া। বিগত সরকারের আমলে এই এলাকার মানুষ এমপি মন্ত্রী পেলেও কোনো উন্নয়ন পায়নি। তাই বর্তমান সরকারের কাছে সড়কটির উন্নয়নে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। শুনে না, আমাদেরকে প্রতারণা করে ভোট নেয়, ওয়াদা দে, রাস্তা করে দিব, এই পর্যন্ত প্রতারণার মধ্যে আছে। এই ক্ষোভ একদিনের নয়, দীর্ঘদিনের এক লম্বা দীর্ঘশ্বাস। ঢাকা উত্তর সিটির আওতাভুক্ত 52 নম্বর ওয়ার্ডের বাউনিয়া সড়কটির বেহাল অবস্থাই এই দীর্ঘশ্বাসের কারণ। আমরা জন্মের পর থেকেই দেখতেছি আসলে এই রাস্তাটার এই বেহাল অবস্থা। যেই সরকারই আসুক কিন্তু কোনো খালি বলে করবে করবে করবে, কিন্তু করার কোনো উদ্যোগ নাই। রাস্তা এমন পরিস্থিতি, একটা যে ইমার্জেন্সি রুগে যাবে, যাওয়ার মতন কোনো পরিস্থিতি নেই। অফিসে গেলে দেখা যাচ্ছে কাদা ফোদা লেগে যাচ্ছে, দেখা যাচ্ছে আবার অটো উল্টি খেয়ে পড়ে যাচ্ছে। উত্তর সিটিতে যোগ হওয়া নতুন 18টি ওয়ার্ডের মধ্যে পড়েছে এই ওয়ার্ডটি। সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হওয়ার পরও এখনও উন্নয়নের ছোঁয়া পায়নি এয়ারপোর্টের পাশ ঘেঁষে যাওয়া এই বাউনিয়া সড়কটি। খানাখন্দের কারণে এই সড়ক দিয়ে চলাচল করা প্রায় অসাধ্য। অনেক বছর যায়, কাজটা বন্ধ আছে। এই আওয়ামী লীগ সরকার থেকে এই রাস্তাটা কাজ বন্ধ। পানির লাইনের দরকার নেই, পানি পর্যাপ্ত আছে, প্রত্যেক বাড়িতে সাবমার্সিবল আছে, পানির দরকার। এখানে একটা সুয়ারেজ লাইনের দরকার। ফ্যামিলি আমার বাইক থেকে পড়ে গেছে, হ্যাঁ, ছোট বাচ্চা আছে, তো খুবই রিস্কেবল বাইক। রাস্তার মধ্যে চলাফেরা করতে যাত্রী সহ অনেক সময় বসার সময় উল্টেও যায়। আর এই পানি নামার রাস্তা নাই, এখানে যে বৃষ্টির পানি বা অন্য পানিগুলো নামবে সেই ব্যবস্থা নাই। আর সুয়ারেজ লাইন না থাকায় বর্ষায় সড়কটিতে পানি উঠে পুরোপুরি ডুবে যায়, পরিণত হয় এক ভয়ানক মৃত্যুকূপে। স্থানীয় রাজনীতিবিদরা বলছেন, সরকারের বিভিন্ন পর্যায়ে এই সড়কের দুর্দশার কথা তারা ইতিমধ্যে জানিয়েছেন। আমাদের যে এই আসনের যে জনপ্রতিনিধি, আমরা তার সাথে যোগাযোগ করি বা সিটি কর্পোরেশনের সাথে আমাদের সাথে কথাবার্তা হয় কোনো কোনো, যে আমরা ওনাদের কাছে বারবার বলতেছি অন্তপক্ষে এলাকার মানুষের কষ্টের দিকে চেয়ে হলো এই রাস্তার যে সমাধান, এটা যাতে খুব তাড়াতাড়ি করা হয়। স্থানীয়রা বলছেন, সিটি কর্পোরেশনে যুক্ত হওয়ার পরও তাদের আশা ছিল সড়কটির উন্নয়ন হবে, কিন্তু এতদিনে অবস্থার পরিবর্তন না হয় হতাশ তারা। দ্রুত সড়কটি সংস্কারের দাবি স্থানীয়দের। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারিতে একটি শিপইয়ার্ডের ট্যাঙ্কারে গ্যাস বিষক্রিয়ায় 9 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার সকালে সীতাকুণ্ড উপজেলার কদমরশুল এলাকার ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। আহত শ্রমিকদের খোঁজ খবর নিতে গিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আসতে থাকে একের পর এক মরদেহ। স্বজনদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। এদের কেউ হারিয়েছেন স্বামী, কেউ বাবা, কেউ বা পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ। এখানে কোনো সেফটি নেই নাই, আগের থেকে ওদের বলা হয়েছে সেফটি দিবার জন্য, ওরা সেফটির গুরুত্ব দেয় নাই। যেহেতু গ্যাস বিস্ফোরণ হলো, যেহেতু পরিবেশ অধিদপ্তর বা যারা ছাড়পত্র দিলেন, এটা পরীক্ষা না করে কিভাবে ছাড়পত্র দিলেন, এটা কাটার পারমিশন কিভাবে দিলেন?
প্রত্যক্ষদর্শীরা জানান শুক্রবার সকালে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে কাটার জন্য রাখা একটি পুরনো জাহাজে হাউসকিপিং এর কাজ করছিলেন একদল শ্রমিক। হঠাৎ জাহাজের একটি ট্যাঙ্ক থেকে বের হতে থাকে বিষাক্ত গ্যাস। কিছু বুঝে ওঠার আগেই অসুস্থ হয়ে পড়েন শ্রমিকরা। তাদের উদ্ধারে এগিয়ে আসেন পাশের শ্রমিকরা, কিন্তু উদ্ধার করতে গিয়ে তারাও আক্রান্ত হন গ্যাসে। মুহূর্তেই অচেতন হয়ে লুটিয়ে পড়তে থাকেন একের পর এক শ্রমিক। ক্লোরিন বা কার্বন মনোক্সাইড গ্যাস যাতে এখানে উৎপন্ন না হয়, এটা যে ইয়েগুলো আছে, গাছ যেগুলো আছে সেগুলো সাধারণত ফ্রি করে কাটতে হয়। এখানে এটা ফ্রি করে না কাটার কারণে পাইপে যে গ্যাসগুলো জমে আছে, শ্রমিকরা কাজ করার সময় এই গ্যাসে আক্রান্ত হয়ে মারা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরো কয়েকজন। আমাদের ইনজুরিও ছিল আর হচ্ছে গ্যাস ইনহেলেশনও ছিল। হ্যাঁ, দুইটা ইয়াতে দুই অবস্থায় আসলে আমরা পাইছি। মানে নেমে যাওয়ার পর বুঝতে পারবো যে ভিতরে কয়জন লোক গিয়েছিল, কয়জন শ্রমিক আহত হয়েছে। নিরাপত্তা না দিয়ে থাকে বা কোনো নিরাপত্তার ব্যবস্থা না করে থাকে, আইনগত ব্যবস্থা পরে নেওয়া যাবে। এদিকে বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় আহত শ্রমিকদের দেখতে যান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে সরকার। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। তদন্ত কমিটির রিপোর্ট এর পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনীয় যা যা করার তা করা হবে। শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশন থেকে প্রত্যেক পরিবারকে ওরা 10 লক্ষ টাকা করে, আমরা বলেছি ওদেরকে কম্পেনসেশনের কথা, ওরা 10 লক্ষ টাকা করে প্রত্যেক ফ্যামিলিকে দেওয়া হচ্ছে। তো সরকারের পক্ষ থেকে আমরা কিছু দেব। শিপইয়ার্ডগুলোতে নিরাপত্তা সরঞ্জামের অভাব এবং পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না থাকায় বারবার এমন দুর্ঘটনা ঘটছে বলে বিভিন্ন সময় তদন্তে উঠে এসেছে। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে। ঠিকমতো পরিকল্পনা না করা গেলে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, মানুষের উপর চাপ কমাতে সরকার জনবান্ধব বাজেট দিয়েছে, তাই এই বাজেট বাস্তবায়নে সাধারণ মানুষ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। পরে শহরের পরিচ্ছন্নতা কার্যক্রমের জন্য ড্রাম ট্রাক সহ 6টি গাড়ি বিতরণ করেন মন্ত্রী। এত ঋণ করে দিয়ে গেছে যে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে একদিন, যদি আমরা ঠিক মতো প্ল্যানিং না করতে, ঠিক মতো যাতে আমরা করতে পারি। এবং এইবার যে আমাদের বাজেট দিছি আমরা, এটা ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড বাজেট, আবার ট্যাক্স যাতে মানুষের উপরে না পড়ে বেশি, সেইটাই বাজেট। 24 জুলাই অভ্যুত্থানের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত জমা পড়েছে 590টি অভিযোগ। যাচাই বাছাই শেষে 109টি অভিযোগের তদন্ত করছে প্রসিকিউশন। এর মধ্যে 40টি মামলার বিচারও শুরু হয়েছে, রায় এসেছে 6টির। তবে বিচার প্রক্রিয়া এগুলেও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আসামিদের পলাতক থাকা। এসব মামলায় প্রায় 3 শতাধিক আসামি এখনও ধরাছোঁয়ার বাইরে। তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করাই এখন ট্রাইব্যুনালের অন্যতম বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন চিফ প্রসিকিউটর। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। 24 উত্তাল জুলাই, যেখানে রাজপথ কেঁপেছিল স্বৈরাচারের বুলেটের শব্দ আর স্বজনহারাদের আর্তনাদে, সেই রক্তাক্ত অধ্যায়ের ক্ষত বুকে নিয়ে এখন চলছে বিচারের লড়াই। গণঅভ্যুত্থানে স্বৈরাচারের বিদায়ের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত জমা পড়েছে 590টি অভিযোগ। যাচাই বাছাই করে 109টি অভিযোগের তদন্ত শুরু করলেও 2 বছরের মাথায় এসে তদন্ত শেষ হয়েছে 40টি, রায় হয়েছে 6টি মামলার। আইনি প্রক্রিয়া এগুলেও ন্যায় বিচার প্রতিষ্ঠায় এখন সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়িয়েছে অধিকাংশ আসামিদের গ্রেফতার করতে না পারা। ট্রাইব্যুনালের হিসেব বলছে নথিভুক্ত 3 শতাধিক আসামি ধরাছোঁয়ার বাইরে। এদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করাই এখন ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রসিকিউশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন চিফ প্রসিকিউটর। যারা পলাতক আছে তাদেরকে আনার জন্য যে আইনি প্রক্রিয়া যেগুলো আছে, যেগুলো আমাদের দেশে আছে, তাদেরকে দেশে আমাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। যেগুলো বাইরে আছে সেখানে আমাদের ইন্টারপোলের মাধ্যমে যে প্রক্রিয়া রেড নোটিশ দেওয়ার, কিছু কিছু আমরা রেড নোটিশ দিয়েছি, যেগুলো আমরা সন্ধান পেয়েছি।
যাদের সন্ধান পাইনি আমরা এখন পর্যন্ত, কোন দেশে আছে, কি অবস্থায় আছে, সেই পলাতক আসামিরা কোথায় আছে এই বিষয়ে আমাদের সন্ধান আছে, আমরা অনুসন্ধান করে যাচ্ছি। তবে চ্যালেঞ্জ যতই কঠিন হোক, জুলাই শহীদদের রক্তের ঋণ শোধে ন্যায় বিচার নিশ্চিত করতে প্রসিকিউশন দৃঢ় প্রতিজ্ঞ বলে জানান চিফ প্রসিকিউটর। বলেন, কোনো প্রতিবন্ধকতাই জুলাই হত্যাকাণ্ডের দায় নির্ধারণের পথ থামিয়ে দিতে পারবে না। আমরা জাতির কাছে কমিটেড, আমরা শহীদ পরিবারের কাছে কমিটেড। তাদের যে জীবন এবং তাদের যে সবকিছুর বিনিময়ে তারা যে গণতান্ত্রিক দেশ আমাদেরকে উপহার দিয়েছেন, সেই কারণে আমরাও তাদেরকে যাতে ন্যায় বিচার উপহার দিতে পারি, সেই জন্য আমরা সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আগামী বছরের 5 আগস্টের আগেই জুলাই হত্যাকাণ্ডে দায়ের হওয়া মানবতা বিরোধী অপরাধের মামলাগুলোর বিচার শেষ করার বিষয়ে আশারবাণী শোনালেন চিফ প্রসিকিউটর। 5 আগস্ট 2027 যাতে আমরা সকল মামলার বিচার শেষ করে যাতে আমরা দিবসটি উদযাপন করতে পারি। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা। নিম্নচাপ ও উজানের পানিতে ভোলার মেঘনা নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। এতে জেলার অন্তত 15 গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে দুর্ভোগে পড়েছেন শত শত পরিবার। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। বৃষ্টি আর জোয়ারের পানিতে প্লাবিত ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকা। বসতভিটা, রাস্তাঘাট আর ফসলি জমি সহ বিস্তীর্ণ এলাকায় জমে আছে পানি। এতে পানিবন্দী হয়ে চরম বিপাকে পড়েছেন উপজেলার রাজাপুর, ইলিশা, ধনিয়া ও শিবপুর সহ অন্তত 15টি গ্রামের মানুষ। বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাওয়ায় অনেকের ঘরে জ্বলছে না চুলা, কেউ আবার নিরাপত্তার জন্য আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। আমরা বেড়ের উপরে আশ্রয় নিছি। পানি ওইটা বাড়িঘর সব ডুবে যায়। আজকে 3 দিন তালা কি পানি উঠে, হের আগো পানি উঠছে। রানতে পারতে খাইতে পারি না, বাচ্চা লিয়ে কত কষ্ট। জোয়ার পানি কেজি বাসে আমরা। চলমান প্রতিকূল আবহাওয়া আর নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। বিড়া বুড়া সব বুড়িয়া গেছে, আমরা বহুত কষ্টে থাকি। সোলাইন লই কত কষ্ট যাইতে আছে, ভাত চুলা ব্যাগ ডুবিয়া গেছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী 2-3 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। পানি বিপদসীমার 41 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, যা গতকাল 47 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। আগামী 3 দিনের মধ্যে আশা করা হচ্ছে পানি বিপদসীমার নিচে নেমে আসবে। আর ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। ক্ষতিগ্রস্তদের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে ভোলা জেলায় 100 মেট্রিক টন চাল বরাদ্দ হয়েছিল, যেটি আমরা ইতিমধ্যে উপজেলা বাড়ি উপবরাদ্দ করে দিয়েছি। উপজেলা নির্বাহী অফিসারদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে যে এই ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। দুর্গত এলাকাগুলোয় অতি দ্রুত প্রশাসনের মনিটরিং ও প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি। সারা দেশের মতো লালমনিরহাটেও বিদ্যুতের লোডশেডিং এ অতিষ্ঠ মানুষ। দিনরাত মিলিয়ে গড়ে 14 বার বন্ধ রাখা হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। এতে ব্যবসা বাণিজ্য ও শিল্প উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ছে। বিদ্যুৎ বিভাগ বলছে, চাহিদার তুলনায় 40 থেকে 43% বিদ্যুৎ পাওয়ায় ধারাবাহিকভাবে সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। শহর কিংবা গ্রামে লালমনিরহাটে বিদ্যুতের আসা যাওয়া চলছে নিয়ম করেই। দিনে 5 থেকে 7 বার আর রাতে 6 থেকে 9 বার পর্যন্ত লোডশেডিং এর অভিযোগ বাসিন্দাদের। তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু ও বয়স্করা। বিদ্যুৎ সংকটে ক্রেতা সমাগম কমায় ক্ষতির মুখে ব্যবসায়ীরা। ব্যাটারি চালিত অটোরিকশা ও রিকশার ব্যাটারি ঠিকমতো চার্জ দিতে না পারায় কমেছে চালকদের আয়ও। দিনের বেলায় সকাল থেকে 8-10 বার চলে যায়, রাতের বেলা 8 বার 10 বার যায়। যে ভয়াবহ অবস্থা, গরমে মনে করেন কাস্টমার আসতে পারতেছে না, প্রচুর গরম। ব্যবসা করার মতন আছে, বিদ্যুৎ না থাকলে আমরা দোকানদার অচল। কারেন্ট না থাকলে ব্যাটারি যদি না চলে। জনজীবনের পাশাপাশি সংকটের প্রভাব পড়েছে শিল্পেও। বিদ্যুৎ না থাকায় ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকছে কাজ। খেত নষ্ট হয়ে যাচ্ছে, কারেন্ট না হলে মোটর চলে না। এখন আমরা কি করি, অন্য কোনো ব্যবস্থাও নাই। বিদ্যুতের কারণে আমাদের উৎপাদন হচ্ছে না, কিন্তু আমরা প্রতি মাসে লোকসানের খাতা লিখতেছি। নেসকোর তথ্য বলছে, লালমনিরহাট সদর উপজেলায় বিদ্যুতের চাহিদা 15 মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ মিলছে মাত্র 7 থেকে 8 মেগাওয়াট। এই ঘাটতির কারণ জানতে চাওয়া হয় প্রকৌশলীর কাছে।
অন্যদিকে লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি 37 থেকে 44 মেগাওয়াট চাহিদার বিপরীতে পাচ্ছেন মাত্র 22 থেকে 26 মেগাওয়াট বিদ্যুৎ। সব মিলিয়ে জেলা জুড়ে ঝুলছে 40 থেকে 43% লোডশেডিং এর বোঝা। জামাল বাদশা, দেশ টিভি, লালমনিরহাট। রাজশাহী শহরে সরকারি বিভিন্ন দপ্তরের বহু কোয়ার্টার ও কলোনির বহুতল ভবন বছরের পর বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কোথাও দেয়ালে ফাটল, কোথাও খসে পড়ছে ছাদের পলেস্তারা, জানালা দরজা ভাঙা, চারপাশে আগাছার দখলে ভুতুড়ে অবস্থা। আবার কোথাও সরকারি বাসা হলেও বেশি ভাড়া কিংবা অন্যান্য সুবিধার অভাবে থাকছেন না কর্মকর্তা কর্মচারীরা, ফলে কোটি কোটি টাকার সরকারি সম্পদ অযত্নে নষ্ট হচ্ছে। একসময় সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসনের জন্য নির্মাণ করা হয়েছিল এসব কোয়ার্টার ও বহুতল ভবন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক ভবনই এখন পরিত্যক্ত। কোথাও দেয়ালে ফাটল, কোথাও খসে পড়েছে ছাদের পলেস্তারা, জানালা দরজা ভাঙা, চারপাশে আগাছার দখল, এ যেন অবহেলার নীরব চিত্র। তবে সব ভবন ফাঁকা নেই। ঝুঁকিপূর্ণ ঘোষণা করা ভবনের কিছু অংশেই এখনো বসবাস করছে অনেক পরিবার। জীবনের ঝুঁকি জেনেও বিকল্প আবাসনের অভাবে কিংবা খরচ কমাতে সেখানেই বসবাস করছেন তারা। সীমিত বেতনে চাকরি করি, তো যেই অবস্থা, এই অবস্থায় তো বাইরে ঘর ভাড়া দিয়ে থাকা সম্ভব না, ঠিক আছে, সেই বিধায় কষ্ট করে থাকতেছি। পূর্ণ হলেও আমাদের প্রয়োজন এটাই, থাকার জায়গা নাই, তখন থাকার জায়গা নাই। মাটি থাকলে তো বাড়ি করা যাবে, কোনো না কোনোভাবে কাজ কাম করে বাড়ি করা যাবে, মাটিরাও তো নাই। পরিত্যক্ত ঘোষণার পরও সরকারি এসব ভবনে এখনো অনেকে বসবাস করছেন, তবে সেখানে বসবাসের খবর জানে না গণপূর্ত বিভাগ। তো ঘোষণা হলে সেসব আসলে বসবাস করছে কিনা এটা আমাদের আসলে অজানা, কি জানে আমরা এলওটি ছাড়া আমরা কিন্তু কোনো কিছুই, আমরা সবগুলো যারা ভাড়া প্রদান করে সেসবই আছে, এ বিষয়ে আমাদের জানা নাই যে পরিত্যক্ত ঘোষণা হলে এখানে বসবাস উপযোগী না আসে। গণপূর্ত বিভাগের নতুন পরিকল্পনা অনুযায়ী যেসব ভবন সংস্কারের উপযোগী সেগুলো মেরামত করা হবে। অনুপযোগী ভবনগুলো অপসারণ করে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন নতুন আবাসন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। রাজশাহীতে যেহেতু আবাসনের চাহিদা আছে, সেই হিসেবে আমরা রাজশাহী হেলেনাবাদ এবং মহিষবাদন কলোনির ডিজিটাল সার্ভে এবং সয়েল টেস্ট করে অলরেডি ডিপিপি করার জন্য আমাদের অফিস থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং যা যা ডকুমেন্ট দেওয়া দরকার অলরেডি পাঠিয়েছে আমাদের হেড অফিসে। এখন সরকার যদি এটার উদ্যোগ নেয়, ইনশাল্লাহ এখানেও আমাদের হাই রাইজ বিল্ডিং আবাসনের ব্যবস্থা করা হবে। বছরের পর বছর ধরে জরাজীর্ণ সরকারি ভবনগুলোতে অনেকেই ঝুঁকি নিয়ে বসবাস করছেন, ফলে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। বর্ষা এলে যেন নতুন করে প্রাণ ফিরে পায় প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটি। পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্ণাগুলোর রূপ নেয় দুরন্ত জলপ্রপাতে। শুভলং থেকে ঘাগড়া, বিলাইছড়ি, ধূপপানি সহ নাম জানা না জানা অসংখ্য ঝর্ণা এখন চলছে প্রকৃতির উৎসব। শীতল জলধারা আর সবুজ পাহাড়ের মায়ায় প্রতিদিনই ছুটছেন পর্যটক। পাহাড় যেন কথা বলছে জলধারার ভাষায়। বর্ষায় প্রাণ ফিরে পেয়েছে রাঙামাটির ঝর্ণাগুলো। পাহাড়ের গা বেয়ে নেমে আসা সাদা জলরাশি আশ্রয় পড়ছে পাথরে, চারপাশে ঝর্ণার গর্জন, সবুজের সমারোহ আর মেঘে ঢাকা পাহাড় মুহূর্তেই বদলে যাচ্ছে চারপাশের চেনা দৃশ্য। সুবলংয়ের বড় ও ছোট ঝর্ণা, ঘাগড়া ঝর্ণা কিংবা বিলাইছড়ির ধূপপানি, সবখানেই এখন প্রকৃতির নিজস্ব আয়োজন। পাহাড়ের ভাঁজে লুকিয়ে থাকা নাম না জানা জলপ্রপাতগুলোও বর্ষায় হয়ে উঠেছে প্রাণবন্ত, যেন প্রকৃতি নিজেই এঁকেছে বিশাল এক জলরঙের ক্যানভাস। এই সৌন্দর্যের টানেই প্রতিদিন বাড়ছে পর্যটকের ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা। ফার্স্ট টাইম যারা আসবে তারা অবশ্যই এটা ভালো ফিল করবে, যেটা আমি করতেছি আমার কাছে খুব ভালো লাগতেছে। প্রতি বর্ষাকালে আসি, যখন পানি বেশি আসে, সৌন্দর্য দেখতে আসে, সবাই আসে। ঝর্ণার প্রাকৃতিক সৌন্দর্যের কারণে আমরা এখানে আসছি। বছর প্রায় 2-3 বার আসা হয় আমাদের এখানে। শহরের কোলাহল ছেড়ে ঝর্ণায় আসছি, তো ভালো লাগছে অনেক। এই ঝর্ণাটা আসার পর আসলে সমস্ত ক্লান্তি চলে গেছে, যদিও খুব কষ্ট হয়নি ট্রেলে, খুব ইজি একটা ট্রেল। পর্যটকের আনাগোনা বাড়ায় ব্যস্ততা বেড়েছে নৌযান, হোটেল, মোটেল, রেস্তোরাঁ ও স্থানীয় ব্যবসায়ীদের। পর্যটকদের আকর্ষণ করতে বিশেষ আয়োজন ও নানা সুযোগ সুবিধার কথাও জানাচ্ছেন তারা। বর্ষায় আগত ট্যুরিস্টদের জন্য আমাদের যে অবকাঠামো সহ কটেজ,
ঝুলন্ত দৃশ্য, আমার বিভিন্ন সুবিধা দিয়ে আমরা প্রস্তুত রাখি। যত রকম সুবিধা দেওয়া যায়, যত রকম সেবা দেওয়া যায়, আমরা চেষ্টা করি বছরের এই সময়টাতে আমাদের পর্যটকদের সকল সুবিধা দেওয়ার জন্য। তবে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগের পাশাপাশি ঝুঁকিপূর্ণ স্থানে না যাওয়া এবং নিরাপত্তার নির্দেশনা মেনে চলার আহ্বান টুরিস্ট পুলিশের। পানিতে যখন ভ্রমণ করে তার জন্য লাইফ জ্যাকেট পরিধান করে এবং নৌকার যে মাঝে এবং তারা যেন আকাশের আবহাওয়া সেগুলো বিবেচনা করে তারা যেন ঘোরানোর ব্যবস্থা করে, সেদিকে আমরা সতর্ক করি। ব্যস্ত জীবনের কোলাহল ঠেলে এই বর্ষায় প্রকৃতির কাছে ফেরার অনন্য ঠিকানা হয়ে উঠেছে রাঙামাটি। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই ছিল এখনকার সংবাদ সকাল। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।